শহীদ পরিবারের সদস্য এখানে আমাদের দুজন উপস্থিত আছেন। এছাড়াও যারা আহত হয়ে বিভিন্ন হসপিটালে এখনো চিকিৎসা নিচ্ছেন, বাসা বাড়িতে কাটাচ্ছেন, তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি এবং সম্মান জানাচ্ছি। এবং যাদের আয়োজনের মধ্যে দিয়ে আজকের এই ইতিহাসের একটা বলা চলে পাঠকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করছি, কারণ আমরা লক্ষ্য করছি যে জুলাইয়ের ঘটনাকেও অনেকে নিজেদের মতো করে তুলে ধরার চেষ্টা করছে, কিংবা একটা বিকৃত কিংবা খণ্ডিত গল্প ইতিহাস হিসেবে প্রচার করছে। সেজন্য আমার মনে হয়েছে যে এই ধরনের আলোচনাগুলো, এই ধরনের প্রতিযোগিতা হওয়া দরকার। যে আসলে গতকালকে আমাদের সাথেই রাজনীতি করত, কিন্তু আমিও জানতাম না আসলে তার এই ভূমিকাটা। কারণ আমি 19শে জুলাই প্রকারান্তে 20 তারিখ পড়ে গিয়েছি, যেহেতু আমি প্রায় রাত 3টার দিকে অ্যারেস্ট হয়েছিলাম আমার বাসা থেকে। সো তাহলে 20 তারিখ থেকে ওইভাবে অনেক ঘটনা আমি স্পষ্ট জানি না। হয়তো এর কাছে শুনেছি, ওর কাছে শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি, ভিডিও দেখেছি। সো যে কারণে গতকালকে আমি আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বিরের একটা লেখা পড়লাম, যে তিনি বলছিলেন এই 3 অগস্টের ঘটনাকে কেন্দ্র করে যে তারা বেশ কয়েকজন যখন শহীদ মিনারে উপস্থিত হয়েছিলেন, লোক সংখ্যা খুব বেশি হয় নাই, আস্তে আস্তে লোকজন আসতেছে। এর মধ্যে কিছু শিক্ষক এবং অ্যাক্টিভিস্টরা শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বা কথা বলছেন। এখন ও বলছে যে আমি দেখতেছি যে লোকজন কিছু ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের ওইদিকে, জগন্নাথ হলের এইদিকে, শহীদ মিনারে, মানে লোকজনকে একত্রিত করা দরকার। এবং লোকজন একটু আস্তে আস্তে আসতেছিল এবং নেতৃত্ব পর্যায়ের যারা, যেহেতু অনেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল 18 থেকে পর্যায়ক্রমে, এবং অনেকে শেষ পর্যন্ত 24, 23 বিভিন্ন পর্যায় পর্যন্তই ছিল। সে অনেকদিন চেনে, বলছে যে মূল নেতৃত্ব অনেকটা দেখতে পাচ্ছিলাম। তখন আমাদের কাছে মনে হয়েছে একটা মাইক যদি আনতে পারতাম, মাইকে একটা ভূতেলে কথা বলে সব মানুষ লাইক ভীমরুলের চাকরির মতো সব ইউনাইটেড হতে পারতো, এক জায়গায় জড়ো হতে পারতো, তাহলে কি সবাই একটু সাহস ফিল করতো। তারা নীলক্ষেতের আন্দোলন সংগ্রাম করার সুবাদে মাইকওয়ালাকে চেনে, মাইকওয়ালাকে কল দিচ্ছিল, পাচ্ছিল না, পরে মাইক কেনার জন্য। আবার ওইখানে আরেকটা ঘটনা হচ্ছে 18 সালে সেই সময়ের শাহবাগ থানার সামনে 2018 পুনঃসংস্কার আন্দোলনে 8ই এপ্রিল সেদিন আমরা একটা পদযাত্রা করেছিলাম। সেইখানে পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে আক্রমণ করার ফলে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। পুলিশ যখন টিয়ার সেল এবং রাবার বুলেট মারছিল, তখন আরেকজন আমাদের তরুণ তুর্কি বীর দাঁড়িয়ে যায় বুক চেতিয়ে। সেটা হচ্ছে রাজশাহীর আমাদের শিক্ষার্থী রাতুল। ওই রাতুল তখন 3 অগস্ট আবার চলে এসেছে। এখন তারা দুজনে মিলে যাই হোক একটা মাইকের ব্যবস্থা করেছে। যখন মাইকে আমরা প্রথম ওই যারা কথা বলছিল শহীদ ফ্রেন্ড তাদেরকে দিলাম, পরে আসিফ নাহিদদেরকে দেখে আবার ওইখান থেকে মাইক নিয়ে আসলাম। মাইকে যখন কথা বলা শুরু করলাম, মানুষ স্বাভাবিকভাবেই একটা বক্তব্য শুনলে গ্যাদার হয়, আর ওইরকম একটা মোমেন্টামে বলা চলে কিছু ক্ষেত্রে সুনসান নীরবতা, নির্বাক নিস্তব্ধ পরিবেশ, কিছুটা একটা ভয়ঙ্কর মানে ভয়। আর তার মধ্যে আবার যখন মাইকের কথা শুনেছে, অনেকে তখন একটু একত্রিত হওয়া শুরু করছে। এবং ওই রিক্সার মাইকের ভিডিওটা সে পোস্ট করেছে, সে এবং আসিফ একই রিক্সায়। এখন অভ্যুত্থানের পরে তার বন্ধু, তার সহকর্মী, তারা একই প্ল্যাটফর্ম করেছে ছাত্র অধিকার পরিষদ। আসিফ উপদেষ্টা হয়ে গিয়েছেন, সাব্বির এখন চাকরি খুঁজতেছেন, কিংবা 50 টাকা পকেটে নিয়ে বের হয়ে চিন্তা করে যে দুপুরবেলা ভাত খাইলে 80 টাকা 100 টাকা লাগবে, তার চেয়ে বরং রুটি কলা খাই কিংবা 2টা পরোটা একটা ডিম খাই। তো কথা বলছি এই কারণে যে জুলাই প্রতিশ্রুতি এবং প্রত্যাশা প্রাপ্তি কেন্দ্রিক যখন আলোচনা করছেন, আমাদের একজন শিক্ষার্থী বহু তার বক্তব্য বলেছেন, এটা ঠিক যে ওইভাবে কোনো লিখিত ফলিত একদিকে কোনো প্রতিশ্রুতি ছিল না, আবার আরেকদিকে ছিল। প্রতিশ্রুতি ছিল না 3 অগস্টের আগ পর্যন্ত, কারণ একটা ছাত্র আন্দোলন চলছিল অত্যন্ত যৌক্তিক এবং প্রাসঙ্গিক দাবিতে। সেই আন্দোলনে যখন
সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে নির্বিচারে শিক্ষার্থী, শিশু, সাধারণ মানুষকে হত্যা করছে। সেটি মানুষের বিবেককে তাড়িত করেছে, মানুষকে নাড়া দিয়েছে। যেমনিভাবে আমাদের দুজনেই শহীদ পরিবার বাবা বললেন, ওনাদের সাথে আমার কখনো দেখা হয় নাই, কথা হয় নাই, ওনারা আমাদের দলও করেন না। আমাদের এই সিয়ামের বাবা, সে বলছিল তার ছেলে মালয়েশিয়াতে পড়ে, সামনের বাবা যে মালয়েশিয়াতে পড়ে, দেশে এসেছিল ছুটিতে। বলছি ভাই আপনি যখন থেকে কথাবার্তা বলতেছেন এগুলা দেখতেছিলাম, মাঝে মাঝে খুব কষ্ট হতো, যে ধরো যে একা একটা মানুষ এরকম কথা বলে যাচ্ছে, সবকিছু নির্বিকার। এবং আমার এই আমাদের আলিফের বাবা, তিনি যেটা বললেন যে ওই আদালতে বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে ধাক্কা দেওয়ার জন্য, আপনারা রাজপথে থাকেন সবাইকে দিয়ে। সেই ঘোষণা তাকে পরিণত করেছিল, তারা রাজপথে এসেছিল। তো এইভাবে আসলে অনেকের কথা, কিংবা আমার নাজমুল যে গোলাম রব্বানী স্যারের কবিতার কথা শুনলাম, আমি তো তখন জেলখানার মধ্যে থেকে দেখিনি, হঠাৎ বের হয়ে শুনেছি কবিতা শুনে আমার মনে হয়েছিল আসলে শরীর শিউরে ওঠে। সো এই একজন শিক্ষকের সিম্পল একটা কবিতা, এটাও কিন্তু অনেক মানুষকে বিশ্বাস করবেন কিনা জীবন দেওয়ার জন্য উন্মত্ত করে তুলেছিল, যে বন্দুকের নলের মুখে দাঁড়াবে প্রয়োজনে, কিন্তু এই বিরুদ্ধ দানবীয় ব্যবস্থার পতন ঘটিয়েছে। যেমনিভাবে আমরা একদম মানে তরুণ ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পরে আবার যখন আমরা রাজনীতিতে এসেছিলাম বা রাজনীতি শুরু করেছিলাম, আসলে আমাদের কি আছে, রাজনীতি করতে হলে এই দেশের প্রেক্ষাপটে যে ধরনের অর্থ লাগে, মাসেল ম্যান লাগে, বেশি শক্তি লাগে, ওই সেন্সে তো আমাদের কিছু ছিল না। আমরা তো ছাত্র এবং তরুণ। যাই হোক, পর্যায়ক্রমে আমরাও সেই প্রতিবাদের শিখাটাকে জ্বালিয়ে রাখার জন্যই মূলত 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলন এবং বিশেষ করে 2019-এর ডাকসু নির্বাচন হয় আমাদের একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা অবস্থান তৈরি হয়, যার মধ্যে দিয়ে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং 2021 সালে একটা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিই। যখন আমরা রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেবো, সেটাও অত্যন্ত প্রতিকূল সময় ছিল। মোদী বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং আন্দোলনের নেতা শাকিল যেমনটি বললেন যে ফুল নীতি সে গুম হয়েছিলেন, কিংবা হাবিব ভাই লয়ের জাস্টিসের ছাত্র, সেও তার কথা বলছিলেন, তারা সেই সময় আন্দোলন ছিলেন। তো ওই পরিস্থিতির মধ্যে আমাদের একটা টার্গেট ছিল বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবো। আমরা 2021 সালে একটু যখন কর্মসূচি নিয়ে আমরা আত্মপ্রকাশ করছি, পরিষ্কারভাবেই তখন আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে বাংলাদেশের দ্বিদলীয় অপরাজনীতি আমাদের সমাজ, এমনকি পরিবারকেও এমনটা বিভক্ত করেছে যে ভাই ভাইয়ের বিরুদ্ধে রাজনীতি করে, এক পরিবারের সদস্য আরেক পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সামাজিক বন্ধন তো দূরের কথা, পারিবারিক বন্ধনই এই রাজনীতি শেষ করে দিচ্ছে। এই অপরাজনীতির পরিবর্তন হওয়া দরকার। এবং বাংলাদেশের বিগত শাসকরা 17 বার ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে সংশোধন করেছেন, তার বেশিরভাগ সংশোধনীগুলো ছিল কার্যত শাসকদেরকে এম্পাওয়ার করার জন্য। যেভাবে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে আমরা তো শেখ মুজিবুর রহমান আমাদের কাছে তখন আসলে লিডার, জাতির পিতা, নেতা, তাকে দেখেই তাকে মাথায় রেখে আমরা সংবিধানটা করেছিলাম যে তিনি যেন মানে অমর হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, কোনো ক্ষেত্রে বাধা কিংবা বিঘ্নের সম্মুখীন না হন। এক সংবিধান কিংবা একটা দেশের পরিচালনার নীতিতে একটা ব্যক্তিকে কেন্দ্র করে আসলে রচিত হতে পারে না। যে কারণে আমরা বলছিলাম যে এই সংবিধান কার্যত অকার্যকর হয়ে পড়েছে, বাংলাদেশের নতুন সংবিধান দরকার। আপনারা এই গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রটা করেন, এখন পাবেন। আমরা 21 সালে ঘোষণা করেছি যখন 21 দফা একটা কর্মসূচি দিয়ে, সেখানে আমরা এই বলেছিলাম যে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হবেন না। কারণ বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেখানে করাপশন এবং ডেভেলপমেন্ট ওতপ্রোতভাবে থাকে, সেখানে যদি আবার রাজনৈতিক প্রধান একই সাথে সরকার প্রধান হন, তার দল আরো ক্ষমতাশালী হয়ে ওঠে, যার ফলে তারা ধরাকে সরাগিয়াট মনে করে ফুটপাত থেকে শুরু করে একেবারে সচিবালয় মন্ত্রণালয় সব জায়গায় চাঁদাবাজি, দখলবাজিটা করে। কাজেই দল থেকে সরকারকে আলাদা করতে হবে। সেই জন্য আমরা এই কথাটা কিন্তু বলেছিলাম যে
এই 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই সাথে দলীয় প্রধান হতে পারবে না। এখন সেটা আলোচনা হচ্ছে। আনুপাতিকারী নির্বাচনের কথা আমরা সেই সময় বলেছিলাম। বিচার বিভাগের স্বাধীনতা, একটা শক্তিশালী গণমাধ্যম এবং আমাদের যে ধর্মীয় বিশেষ করে সম্প্রীতি, আমি মনে করি এটা বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে খুব বিরল ঘটনা আছে। যেমন আমেরিকাতে জুইশ কমিউনিটি আছে, সেখানে আপনার মুসলিম কমিউনিটি আছে, হিন্দু কমিউনিটি আছে, তারা প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, ওটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন থাকলে অনেকে মনে করি এটা দোষ। রাজনৈতিকভাবে মানে এই কমিউনিটির যে কমিউনাল হারমোনি, এটা সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, আমাদের দেশে অনেক ক্ষেত্রে আছে। যতটুকু বিশৃঙ্খলা হয়েছে এই আমি মনে করি সেটা অনেক ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাজনৈতিক দলের স্বার্থের কারণে বা তাদের উস্কানিতে, তাদের পৃষ্ঠপোষকতা হয়েছে। কিন্তু দেখেন সবসময় বাংলাদেশকে দেখানোর চেষ্টা করা হয় এখানের মাইনরিটি খুব মানে অনিরাপদ, তাদের প্রতি অন্যায় হয়, অবিচার হয়, পাহাড়িরা অনিরাপদ, সংখ্যালঘুরা অনিরাপদ। এটা সব সরকারের আমলে আমাদের দেশের কিছু প্রতিষ্ঠান এবং দেশি বিদেশি কিছু সংস্থা দেখানোর চেষ্টা করে। কারণ বাংলাদেশকে সবসময় তারা একটা সংকট জিয়ে রেখে তারা ফায়দা নিতে চায়। যে কারণে আমরা বলেছিলাম যে তরুণদেরকে কিংবা একটা নতুন রাজনীতির উন্মেষ দরকার, একটা নতুন রাজনীতির মধ্যে দিয়ে এই নতুন ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। তো জুলাই আমি মনে করি এটা অলিখিত প্রতিশ্রুতি মানুষের মনে গেঁথে গেছিল যে যখন 3 আগস্টের ঘোষণার পূর্বেও পরিষ্কারভাবে যখন ফ্যাসিবাদ কার্যত একেবারে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছিল, তখন মানুষ ধরেই নিয়েছিল যে ফ্যাসিবাদের পতন হলে আমরা একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা পাবো, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা পাবো, যেখানে নাগরিকদের অধিকার এবং মর্যাদা থাকবে, হাসিনার 16 বছরের মতো দৈত্য দানবীয় ব্যবস্থা থাকবে না। এবং 3 আগস্ট পরিষ্কারভাবে ঘোষণাই ছিল যে আমাদের এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো তাহলে একটা প্রতিশ্রুতি আন্দোলনের ছিল। তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়নে গত 11 মাসে সবচেয়ে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আবার যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাই। এই প্রতিশ্রুতি মানুষ যে হতাশ হয়েছে কিংবা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না 11 মাসে, শহীদ দুটো পরিবারের যেখানে দাঁড়িয়ে যে কথা বলছে আমরা শুনেছেন, এটা নট এই 2%। প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, এখানে সেখানে প্রতিনিয়ত অবিরত অনেক ধরনের আলোচনায় যায়, রাজনৈতিক দল থেকে শুরু করে নেতৃবৃন্দ সকলের মুখেই ক্ষোভ এবং হতাশা। আমি বলছি এই কারণে যে আমি আমার সহকর্মী বন্ধুরা, সহযোদ্ধারা যারা মানুষকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, তারাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন 5ই আগস্টের পরে। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের আমলে এই রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে একদল লোক জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে জিম্মি করা, মানুষকে জুলুম করা, মানুষের সম্পদ দখল করা, নির্যাতন নিপীড়ন করা, প্রশাসনকে ব্যবহার করা, সবকিছু তারা করে দেয়। অভ্যুত্থানের পরে আমরা দেখেছি কিন্তু অভ্যুত্থানের পরিচিত মুখ কিংবা অভ্যুত্থানের স্পিডের কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও কিন্তু একই কাজ করেছে। আমি মনে করি কারণ তাদের কিছু ক্ষেত্রে তাদের মধ্যে মোহ তাদেরকে গ্রাস করেছে, তাদের ম্যাচুরিটির অভাব ছিল। যখন আমরা দল গঠন করেছি, আমরা একটা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু 21 সালে একটু সময় নিয়েছি, একটা টিম তৈরি করার চেষ্টা করেছি, ডেডিকেটেড টিম, লাইক মাইন্ডেড পিপল যারা সেম থটে বিলিভ করে বা সেম থটের কাছে। কিন্তু অভ্যুত্থানের পরে নেতৃবৃন্দের সুযোগ ছিল সরকারে অংশীদার না হয়ে পুরো সরকারকে চাপে রাখা, নিয়ন্ত্রণ করা এবং মানুষের যে প্রত্যাশা যে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা সম্প্রীতি সহনশীলতা নতুন বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, নাগরিকদের মর্যাদা এবং অধিকার থাকবে, একটা নতুন পরিবেশের মধ্যে দিয়ে রাষ্ট্র গড়ে উঠবে ধীরে ধীরে। তো তারা যদি সরকারের পার্ট না হতো, রাজনৈতিক দলও যদি না করতো, যেমন শুরুর দিকে তাদের যে প্ল্যাটফর্মটা ছিল জাতীয় নাগরিক কমিটি, এইভাবে যদি বছরখানেক কাজ করে তারপরেও রাজনীতির দিকে যেত এবং লোকগুলোকে চিহ্নিত করতো যে কারা আসলে অভ্যুত্থানের স্পিডকে ধারণ করছে, একটা প্রকৃত অর্থে পরিবর্তন চাই। এখন তো অনেকে ধরেন
এই আন্দোলনের সময় জেলা উপজেলাতে অনেক জায়গায় কমিটি ছিল না, লিখিত সমন্বয় ছিল না। আচ্ছা, যাত্রাবাড়িতে যেই প্রতিরোধ দেখেছেন, এইখানে কি কোনো সমন্বয় কন্ট্রোল করেছে? কোনো সমন্বয়কে গুনেছে মানুষ ওইখানে? কিংবা যদি ধরেন উত্তরাতে মানুষ যে রেজিস্ট্যান্স করেছে এই মাথা থেকে ওই মাথা, কিংবা আমি দেখছি বাদটা ওইদিকে আপনার একেবারে এই ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট এই দিক থেকে পুরো এইদিকে কলাপস, সেটা কার্যত আমি গ্রেপ্তার হয়েছিলাম শুক্রবার জুম্মার নামাজ পরে আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে গিয়েছিলাম, ওই দিনই দেখেছিলাম একেবারে ওইদিকে আপনার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি ব্র্যাক ট্রাক এই দিক থেকে শুরু করে রামপুরা টেলিভিশন ভবন এইদিকে মালিকাত সব ব্লক করেছে। এমনকি আমি মাস্ক পরে আমি একটু মোবাইলটা উঁচু করছিলাম কিছু ছবি তোলার জন্য বা ভিডিও, একটা মানুষ খপ করে আমার মোবাইল ধরে ফেলেছে, কারণ ভিডিও যেন কেউ না করতে পারে, কারণ তখন তো আন্দোলন পিকে যায় না। এই ভিডিওর কারণে যদি আমার আরেকজনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমি তো চিনি সেই কারণে আমি কিছু বললি ঠিক আছে ভাই মোবাইলের ছবি ওকে তোলা লাগবে, একটু মাস্ক ছিল ভাই আপনি পরে দেখ আমি চলে গেছি। তো মানুষ একদিকে তারা লড়াই করেছে, আবার অনেক ক্ষেত্রে তারা নিজেরাও যতটুকু পেরেছে কিছুটা সতর্ক এবং সচেতন ছিল। এই যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ, এইটার কোনো নেতৃত্বের আশায় আকাঙ্ক্ষায় থাকে না। তো এই স্বাভাবিকভাবে এই ধরনের পরিবর্তনের পরে রাষ্ট্র ব্যবস্থা রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে, অনেকেই নেতৃত্ব সামনে আসে, এটা দোষের কিছু এরা অত্যন্ত ইতিবাচক। আমরাও চাই যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একদম ডেডিকেটেড, কমিটেড, অনেস্ট, ভিশনারি তরুণরা রাজনীতিতে আসতো, কিন্তু যারা এসেছে তাদের 11 মাসের কর্মকাণ্ড যদি এই হয়, হাসিনার মতো 11 বছর রাষ্ট্র পরিচালনার আপনার ম্যান্ডেট পেলে কোনোভাবে আসতে তারা কি করে বলবে? এই প্রশ্নটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে এবং আমি ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার পাশে দাঁড়ানো এই তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অনেকখানি সেম এইজ। তো সেই ক্ষেত্রে অনেকে তো মনে করছে দেখছি তো আন্দোলনের মধ্যে দিয়েও কত রথী মহারথী তৈরি হলো, সবাই তো একই পথে গেছে, তোমরা আর কি করবো ভাই? তো এই যে তরুণদের বা একটা নতুন রাজনীতি পরিবর্তনের সম্ভাবনা, সেটা কিন্তু কলুষিত হয়েছে। এইটা কোনোভাবেই আন্দোলনের যারা প্রথম সারির নেতৃত্ব ছিল তাদের প্রতি প্রত্যাশা ছিল না। আমি এতদিন এই লাইনের কথা বলি নাই, আজকে একটু বলেছি এটা একটা বিশ্ববিদ্যালয় এবং এইখানে অল্প কিছু ছাত্র থাকুক, তারা দেশকে পরিবর্তন করার সক্ষমতা রাখে, তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। তো সেই জায়গা থেকে এইখানে কিছু কথা বলা দরকার যে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এইখানে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে প্রাচ্যের অক্সফোর্ড, সমস্ত আন্দোলন সংগ্রামের সূতিকাগার, অনেক কিছু বলা হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক সবসময় ছাত্রদের পাশে দাঁড়ায়, বিপদে আপদে, যে কোনো জনসম্পৃক্ত দাবি দেওয়ার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষক দাঁড়ায় না। এটা আমি আগের সাথে দাঁড়াইছে কয়েকজন, আমি দেখছি দর্শকরা কম, কিন্তু জাহাঙ্গীরনগরে দেখছেন আপনাদের যখন সম্ভবত 15-16 যে মাঝখানে আপনার শিক্ষকরাও এই ডক্টর অফিসে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছিল, ছাত্ররা এবং বাইরের মানুষ আপনাদেরকে রেস্কিউ করার জন্য অ্যাড হয়েছে। এই জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের এই সিনারিওটা, এই মোমেন্টামটাও কিন্তু আন্দোলনকে পিকে পৌঁছানোর ক্ষেত্রে একটা ভূমিকা পালন করেছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা, আমি জেনেছিলাম, পরে ছবি দিয়েছি, বলছি আগে আমি তো বাইরে ছিলাম না, লাল কাপড় মাথায় বেঁধে কয়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এইভাবে মার্চ করেছে দেখছেন শিক্ষকদের মধ্যে, সেটা আমি বলছিলাম। এই পরিবর্তন করতে অনেকে অনেক পদ পদবি বাগিয়ে নিয়েছে, ইউজিসি, বিশ্ববিদ্যালয়, বিসি, প্রভিসি, প্রক্টর, বিভিন্ন জায়গায়। এদের মধ্যে কয়েকজন এই গণ অভ্যুত্থানের রাজপথের আন্দোলনে ছিল? আপনারা দেখেন মিলান তাদের ছবির সাথে, এটা মিলানো দরকার। পট পরিবর্তনের পরে হাওয়ায় একবার উড়ে এসে জুড়ে বসে তারা আজকে নীতি নৈতিকতার সবক দিবে, গত 16 বছর কিন্তু তাদের মধ্যে এইটা আমরা দেখিনি। বরং একটা সুবিধাবাদী প্রবণতা, মাহফুজ ভাইরা যেন রোবায়ত আমাদের লিখেছিল যে কায়দা করে বেঁচে থাকো, তারা কিন্তু ওই কায়দা করেই বেঁচে ছিলেন। এই কায়দা করে বেঁচে থাকা পাবলিক আজকে খুব গলাবাজি করছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকে আপনাদের মতো এখানে যারা আছেন, এই প্রতিবাদী বিপ্লবী তারুণ্যের এই কায়দা করা পাবলিকের মুখোশ খুলে দিতে হবে, যে ভণ্ডামি এবং ভাওতাবাজির মাধ্যমে তারা জুলাইকে কুক্ষিগত করতে না পারে। আজকে প্রথমাল থেকে রিপোর্ট এসেছে 133 জন শিশু নিহত হয়েছেন, তাদের মধ্যে 91 জন
স্কুল এবং মাদ্রাসা শিক্ষার্থী, আর 41 জন শ্রমজীবী ছিল, তারা প্রকৃত শিশু শ্রমে লিপ্ত ছিল। আচ্ছা, এই যে 41 জন যারা শিক্ষার্থীও না, তারা কি কোটার জন্য রাজপথে নেমেছিল? কিংবা এই যে আপনার 5 বছরের নাইমা, রিয়াগো কিংবা 4 বছরের আহাদ, এই যে শিক্ষার্থীরা, তাদের কি বৈষম্য, ফাঁসিবাদ, নতুন বন্দোবস্ত এগুলো তারা আসলে বুঝেছিল? তাদের মাথায় যেগুলো কাজ করে দেয়। সো এই যে তাদের মৃত্যুগুলো কিন্তু মানুষকে তাড়িত করেছিল। এখানে কাউকে ক্ষমতায় বসানোর জন্য, কাউকে নেতা বানানোর জন্য জনগণ, ছাত্র, তরুণরা, শিক্ষকরা, সাধারণ মানুষ রাজপথে নামে নেয়। এই জিনিসটা আমাদের নেতাদের মনে রাখা খুব জরুরি। বড় বড় সমাবেশ হলেই কেউ বড় নেতা হয় না। ঢাকায় অনেক রাজনৈতিক দলের সমাবেশ গত 8-10 বছরে দেখেছি। বাংলাদেশের বর্তমান ভোটার কত জানেন? কেউ জানেন? 12 কোটি 37 লাখ সম্ভব। 1% কাউন্ট করলে 12,37,000 পিপল, 1%। ঢাকার শহরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে গত 10 বছরের কোন সমাবেশে 10 লক্ষ গ্যাদারিং হয়নি। সুতরাং 5-7 লাখ, 2-4 লাখ লোকের সমাবেশ দেখি ভাইবেন না যে বা অমুকি বোধহয় ক্ষমতায় চলে আসছে, তারাই সবকিছু ঠিক করবে, আমাদের দায় দায়িত্ব শেষ। আমাদের দায় দায়িত্ব শেষ হয় না। আমরা কাউকে ক্ষমতায় বসানোর জন্য, নেতা বানানোর জন্য, সরকার গঠন করার জন্য এই জুলাই ঘটাই নেই। আমাদের একটা বড় আকাঙ্ক্ষা, একটা নতুন বাংলাদেশ দেখার, সেখানে প্রত্যেক নাগরিকরা নিরাপদ থাকবে, তাদের অধিকার সুরক্ষিত থাকবে। সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য, জুলাইয়ের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমরা আমাদের জার্নিটাকে আরো একটু অব্যাহত রাখতে চাই। সেই জায়গা থেকে আপনাদের সকলকে যারা এখানে উপস্থিত ছিলেন ধন্যবাদ জানাই, যারা শুনেছেন। আগামীতে ডাকসু, রাকসু দুটো তফসিল দিয়েছে, নির্বাচন হবে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রথমে সবার আগে ছিল এগিয়ে, কিন্তু কেন আবার এখন একেবারেই পিছিয়ে গেল আমি জানি না। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা যে কোনো মূল্যে এই ইন্টারিম সরকারের আমলে ডাকসু, চাকসু, রাকসু হওয়া দরকার। রাজনৈতিক সরকার যতই কমিটমেন্ট দেখ তারা করবে না। গত 28 বছরের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যদি আমরা ধরি, 91 থেকে আওয়ামী লীগ, বিএনপি পর্যায়ক্রমে ক্ষমতা ছিল, কারণ ছাত্ররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ক্ষমতাসীনদের দিকে আঙ্গুল তুলে, তাই তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে চায় না। সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত পরিসর থেকে যাদের সাথে দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা হয়েছিল, সকলকেই বলেছিলাম যে নির্বাচনটা দেওয়ার পক্ষে একটা অবস্থান নেন, তরুণদেরকে সুস্থ সৃজনশীল রাজনীতির মধ্যে দিয়ে নেতৃত্বে আসার সুযোগ করে দেবে। আমার বক্তব্য শেষ করবো এখানে এই লাইনটা টেনে এইভাবে যে আসলে অনেকে মনে করতে পারে যে ছাত্র সংসদে যারা এমপি মন্ত্রী হবে, রাজনীতি করবে, তারাই শুধু ছাত্র সংসদে নির্বাচন করবে, তাদেরই ভাবনা। আমি ভাই রাজনীতি করবো না, আমি বিশেষ ক্যাডার হবো, আমি গবেষক হবো, আমি বাইরে চলে যাবো, এগুলোতে আমার দরকার নেই। তো সেই জুলাইয়ের কথাই দেখেন, এই ধরনের ব্যবস্থা যখন এই দেশে 16 বছরে প্রতিষ্ঠিত হয়েছিল, তার ভুক্তভোগী কিন্তু আমরা সবাই হয়েছিলাম। আমরা ব্রেন ড্রেনের কথা বলছি, আমরা এই যে হলগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলগুলোতে গেস্ট রুম, গণরুমের যে অবস্থা, একজন শিক্ষার্থীর সুস্থ একটা পরিবেশ মানসিক বিকাশের জন্য তো দরকার, পড়াশোনা, চাকরি বাকরির জন্য দরকার। আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষার্থীরা যেইভাবে পড়াশোনা করে, এইটা আসলে দুনিয়ার কোনো দেশে এইভাবে করে। তো এইরকম একটা পরিবেশের আমরা কিন্তু সবাই ভুক্তভোগী। কাজে এই পরিবেশ বদলের জন্য রাজনীতির বদল করতে হবে। সেই জন্য ছাত্র সংসদ নির্বাচন একটা ভালো মাধ্যম। একটা ছাত্র সংসদ নির্বাচন যারা প্রতিযোগিতায় অংশ নেয় বা নির্বাচন করে, তারা কি সবাই রাজনীতিবিদ হয়? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি কতগুলো খুব ঘটনা জানি না, কয়েকটা 2-3টা এক্সাম্পল দিয়ে শেষ করবো আমার বক্তব্য। যেটা হচ্ছে যে আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি অধ্যাপক আলিনিয়াস, ওনাকে আপনারা চেনেন, উনি যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উনি ডাকসুর সাহিত্য সম্পাদক ছিল। ওই কমিটির সদস্য বদিউল আলম মজুমদার আছেন, উনি সুশাসনের জন্য নাগরিক, বাংলাদেশের সিভিল সোসাইটির লিডিং ফেস। উনি আপনার জহুরুল হল, তৎকালীন ইকবাল হল, ওই হলের জিএস ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন,
ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনিও এই ছাত্র সংসদের নেতা ছিলেন, পরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের শিক্ষক, ছাত্র নেতা, শিক্ষক, পরে আবার রাজনীতিবিদ, ট্রান্সফরমেশন এগুলো হয়েছে। সো যারা এরকম অনেকে আছে, যারা একাডেমিশিয়ান, যারা পলিটিশিয়ান, যারা কালচারাল সাইডে গিয়েছে, বাট ছাত্র সংসদগুলোর মাধ্যমে তাদের একটা নেতৃত্ব তৈরি হয়েছে। সুতরাং এই ছাত্র সংসদকে শুধুমাত্র আপনারা রাজনীতির একটা প্ল্যাটফর্ম ভাববেন না, ওভারঅল নেতৃত্ব বিকাশ তথা শিক্ষাঙ্গন ক্যাম্পাসকে একটা ভালো পরিবেশ দেওয়ারও একটা ভালো মাধ্যম, ছাত্র শিক্ষকদের সাথে একটা কানেক্টিভিটির একটা ভালো মাধ্যম। একটা নির্বাচিত ছাত্র সংসদ থাকলে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে ছাত্রদের সাথে, প্রশাসনের সাথে কানেক্ট করতে পারে, অ্যালামনাইর সাথে, ছাত্র সংগঠন এককভাবে সেটা পারে না। সো আপনারা ছাত্র সংসদ নির্বাচন আশা করি আপনারাও খুব শীঘ্রই দেখতে পাবেন, এবং ছাত্র সংসদ নির্বাচনে সৃজনশীল, মেধাবী, প্রগতিশীল চিন্তার আগামীতে নতুন নেতৃত্ব বের হয়ে আসবে। অগ্রিম সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।